এনসিপির অভ্যন্তরে এই সার্জিসকে নিয়ে কিছু একটা ঘটছে। প্রশাসন যাতে ঠিকমতো কাজ করতে না পারে আওয়ামী লীগের বিরুদ্ধে, ছাত্রলীগের বিরুদ্ধে, সেই জন্য উত্তরবঙ্গের দুই নেতা এখানে অ্যাক্টিভলি কাজ করছে। একজন হচ্ছে এই অভ্যুত্থানের মহানায়ক মানে সার্জিসের খেলা কিন্তু শেষ পর্যায়ে চলে আসতেছে। আসলে কি তাই যে আওয়ামী লীগকে ব্যাকআপ দিচ্ছে তলে তলে সার্জিস? শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে ব্যানারে রাজধানীর বিমানবন্দরে বিক্ষোভ মিছিল করেছেন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী। নাপাক পার্টির নেতাকর্মীরা মনে করছে যে সার্জিস এবং হাসনাত তাদের সাথেও একটা বড় ধরনের গাদ্দারি করবে বলে তারা ধারণা করছে, কিংবা তাদের মধ্যে সেই আশঙ্কার সৃষ্টি হয়েছে। এই সার্জিস এবং হাসনাত যে মুদ্রা কথা, তাদেরকে যে কোনো সময় জাতীয় নাগরিক পার্টি থেকে লাথি মেরে বের করে দেওয়া হবে, এবং বের করে দেওয়ার পর আপনারা বুঝেন এরা কিন্তু একুল উকুল দুকুলি হারাবে। এনসিপির নেতাকর্মীদের সেই লেভেলে মাইরা ফাড়ালছে একদম। আমি দেখলাম চট্টগ্রামে দিনভর ছাত্র দলের নেতাকর্মীদের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং এনসিপির নেতাকর্মীদের মারামারি, পুলিশ সেনাবাহিনী মাল কারায় নাই, দিনভর দফায় দফায় হামলা হয়েছে আর গুরুতর আহত হয়েছে 4 জন। এনসিপির একাধিক নেতা নাকি আওয়ামী লীগের সঙ্গে বিভিন্ন ধরনের সমঝোতা করেছে টাকার বিনিময়ে। যে আওয়ামী লীগের যে মিছিল হচ্ছে, আওয়ামী লীগের মিছিল যে বড় হচ্ছে, সেটার জন্য তিনি সরকারকেই দোষারোপ করলেন। সরকারের মধ্যেই কারা কারা যেন আওয়ামী লীগকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে। সমন্বয়কদের জাতীয় বিনোদন পার্টি নামে যে রাজনৈতিক দল আছে, সে পার্টির নাকি নিবন্ধন দিবে না, ইসি বলে দিয়েছে। তাদের হাতে যে 3 মাস সময় ছিল, সেই 3 মাসের মধ্যে যেসব শর্ত পূরণ করতে হয় নিবন্ধন পাওয়ার জন্য একটি রাজনৈতিক দলে, সেই সকল শর্ত নাকি এই বাংলাদেশ বিনোদন পার্টি পূরণ করে। গাইস, এতক্ষণ দেখলেন আজকের ভিডিও শিরোনাম, আর এখন দেখবেন বিস্তারিত। ইতিমধ্যে আজকের ভিডিও শিরোনাম দেখে কিন্তু বুঝতেই পারছেন আজকের খবরটা কতটা গুরুত্বপূর্ণ। দয়া করে কেউ স্কিপ করবেন না। যদিও বর্তমান বাংলাদেশের রাজনীতির অবস্থা বিশাল ভয়াবহ, আপনারা ভিডিও স্কিপ করে দেখলে খবরের কিছুই বুঝতে পারবেন না। যাই হোক বন্ধুরা, আজকের খবর নিয়ে আমরা পর্যালোচনা এবং তদন্ত করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিক তুলে ধরবো। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে আজকের ভিডিওতে জানতে পারবেন এমন কিছু অজানা গোপন তথ্য যা জানলে আপনিও ইতিমধ্যে অবাক হতে বাধ্য। সেই সাথে আরো জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। বন্ধুরা চলুন ভিডিওতে আজকের বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। জাতীয় নাগরিক পার্টির খুবই ব্লুটুথ বয় সার্জিস আলম, আমার ধারণার খুব বেশি দিন সার্জিস আলম তার জায়গাটা ধরে রাখতে পারবেন না, কারণ তার বিরুদ্ধে খোদ পিনাকিদা তিনি একটা বক্তব্য দিয়েছেন। ইভেন এই যে আওয়ামী লীগের মিছিলগুলো লম্বা হচ্ছে বা বড় হচ্ছে, এরকম নানান ইস্যুতে যে ব্যাকআপটা আসলে কোথায় থেকে হচ্ছে বা কেন হঠাৎ করে আওয়ামী লীগ রাজপথে নামার সুযোগ পাচ্ছে, যেই ছেলেটা দিনরাত আওয়ামী লীগের 14 গোষ্ঠী উদ্ধার করে, যেই ছেলেটা কথায় কথায় শেখ হাসিনার ফাঁসি চায়, সেই ছেলেটার বিরুদ্ধে কোথাও না কোথাও একটা আওয়ামী লীগের সাথে কানেক্টিভিটির হয়তোবা এনসিপি পার্টির অভ্যন্তরে নানান প্রশ্নের সম্মুখীন হয়ে গেছে আপনার সার্জিস। আপনাদের খেয়াল থাকার কথা, যখন আমাদের মার্চ ফর গাজা অনুষ্ঠানটা হলো, সেখানে হাসনাত ছিল কিন্তু সার্জিস ছিল না, এমনকি এটা কাকতালীয় না। আমার কাছে মনে হয়েছিল সার্জিস ব্যস্ত, কিন্তু যখন পিনাকি বললেন যে হাসনাতের সাথে তোমার থাকার সুযোগ ছিল কিন্তু তুমি এখানে মাইনাস হয়ে গেছো, দ্যাট মিনস এনসিপির অভ্যন্তরে এই সার্জিসকে নিয়ে কিছু একটা ঘটছে। আচ্ছা, এর মাঝখানে আরো আলোচিত ঘটনা হচ্ছে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক রাফিদ এম ভুইয়ার পদত্যাগ। তারই পদত্যাগটা সাধারণ পদত্যাগ না, তিনি একটা স্টেটাস দিয়েছেন, যে স্টেটাসগুলোতে অনেক প্রশ্নবোধক চিহ্ন তৈরি হয়েছে। বিশেষ করে আওয়ামী লীগের যে মিছিল, আপনার এখানে লেখা হচ্ছে যে এয়ারপোর্টে আজ যে মিছিল হলো সেটার পিছে অন্তত গত 3 মাস ধরে কাজ করা হয়েছে। এই মিছিলগুলো যাতে হতে না পারে সেজন্য আমরা সবাই অনেক কাজ করেছি। রাতের আধারে কেউ গ্রাফিতি আঁকলেও তাকে আইডেন্টিফাই করা, উত্তরার কোথায় থাকে, ফান্ডিং কে দেয়, সব বের করেছি, কিন্তু ওদের এগেনস্টে কিছুই করা যায়নি। কেন কেন এদের এগেনস্টে কোনো কিছু করা যাচ্ছে না? ব্যাকআপটা কোথায়? তার বক্তব্য, প্রশাসন তো হেল্পফুল না, এটা একটা ব্যাপার, তবে প্রশাসন যাতে ঠিকমতো কাজ করতে না পারে সেজন্য উত্তরবঙ্গের 2 নেতা, নাম মেনশন করে নাই, উত্তরবঙ্গের নেতা হচ্ছে সার্জিস আর আরেকজন আছে নব্য দরবেশ, যার নাম আলোচনায় আসতেছে। যাই হোক, আমাদের আলোচনাটা সার্জিসকে নিয়ে। এই সমন্বয়কের বক্তব্য, নাগরিক পার্টির কিন্তু সে নর্মাল না,
যে উত্তরবঙ্গের দুই নেতা ব্র্যাকেটে লিখছে একজন আবার অভ্যুত্থানের মহানায়ক ক্যান্ডিডেট অ্যাক্টিভলি কাজ করছে। কেন কাজ করতেছে? যে প্রশাসন যাতে ঠিকমতো কাজ করতে না পারে আওয়ামী লীগের বিরুদ্ধে, ছাত্রলীগের বিরুদ্ধে, সেই জন্য উত্তরবঙ্গের দুই নেতা এখানে অ্যাক্টিভলি কাজ করছে। একজন হচ্ছে এই অভ্যুত্থানের মহানায়ক মানে সার্জিস, লোকাল ছাত্রীদের নিয়ে টাকা খেয়ে পুনর্বাসন করছে। বুঝতে পারছি সার্জিসের বিরুদ্ধে অভিযোগগুলো দেখেন। ওই টাকা আবার রবিনহুডের মতন গরিবদের ঈদ বাজার করে নিজের প্রচারণা চালিয়েছে। সার্জি যখন ঈদের সময় তার এলাকায় গেছে বেশ কিছু কর্মকাণ্ড করছে, আর সেইটাকেই প্রশ্নবোধক চিহ্ন দিয়েছে এই রাফিদ, যে টাকা খাচ্ছে কোথায়? ছাত্রীদের অনেক জায়গা থেকে ধান্দা হচ্ছে, আর এই টাকা দিয়ে আবার নিজের প্রচারণা চালাচ্ছে গরিবদের সহযোগিতা করে। গতকাল ওই ছাপড়ি গ্যাংয়ের এক ব্যবসায়ীকে অপহরণ করে ধরার পর ঠিকই তদবির করতে দুই নেতার একজনের নাম ভাঙিয়ে কল দিছে বাক্সাসের এক নেতা। বিষয়টা বুঝতে পারছেন? তলে তলে টাকা কি হচ্ছে? রাফিদ লেখেন এটাই বাস্তব, রাজনীতি করতে টাকা লাগবে, এদের একটা পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট আছে, ওইটা ধরতে হবে। আরে ব্যবসায়ী তো সবার সাথেই গুড রিলেশন, বলে আওয়ামী লীগের সেফ দেওয়া হবে যাতে মিছিল লম্বা হয়। সার্জিসের খেলা কিন্তু শেষ পর্যায়ে চলে আসতেছে। থাকে না, মানে গ্রামের ভাষায় একটা কথা আছে, যে বেশি আল্লাহওয়ালা এটার ভিতরে ভেজাল থাকে। তো আমরা দেখছি হান্নান মাসুদ, সার্জিস, হাসনাত বা নাহিদরা প্রতিনিয়ত মানে মিডিয়া মানে আসলে স্বৈরাচার, ফেসিস্ট, ফাঁসি, আওয়ামী লীগ পুনর্বাসন নিষিদ্ধ, এটা সেটা, কিন্তু তলে তলে তাদের লোকই যখন এই ধরনের বক্তব্য দেয়, সার্জিসের কিন্তু গেম ওভারের দিকে যাচ্ছে, দলের মধ্যে কোণঠাসা হয়ে পড়ে গেছেন। আরো একটা মজার বিষয় হচ্ছে, সার্জিস যখন হাসনাতের এগেনস্টে গিয়া সেনা প্রধানের বক্তব্যে সাপোর্ট করলেন, সেটাও একটা বড় বিষয় হিসেবে দলের ভিতরে কানেক্টেড হয়েছে। সবকিছু মিলিয়ে সার্জিসের ক্যারিয়ার খুব বেশি দিন লাগবে না শেষ হইতে, কারণ ওয়ান্সে আওয়ামী লীগ অলওয়েজে আওয়ামী লীগ এই জিনিসটা থেকে বের হওয়া, বা আপনি বের হতে চাইলেও আপনারা বের হইতে দেওয়াটার সুযোগ নাই। দিন শেষে ডিবি অফিসেও যখন গেছিল তখনও সার্জিসের অবস্থান নিয়ে প্রশ্ন উঠছিল। প্রতি ক্ষেত্রেই সার্জিস কানেক্টেড হয়ে যাচ্ছে। আসলে কি তাই যে আওয়ামী লীগকে ব্যাকআপ দিচ্ছে তলে তলে সার্জিস? চাঞ্চল্যকর তথ্য প্রমাণগুলো কি এগুলোর ইঙ্গিত দিচ্ছে, নাকি সার্জিস রাজনৈতিকভাবে দলটির অন্য নেতাদের দ্বারা কোণঠাসা হচ্ছেন? সময় বলে দিবে। ভালো থাকুন। শীঘ্রই বিএনপিতে ভাঙন দেখা দিতে পারে। বিএনপিতে কমপক্ষে দুইটা গ্রুপ এখন সক্রিয়, এবং এই প্রক্রিয়ার মধ্য দিয়ে বিএনপির ভাঙন অনিবার্য। অতীতের যে কোনো সময়ের চেয়ে বিএনপি এখন একটা কঠিন পরিস্থিতিতে আছে, কারণ অতীতে বিএনপির যে ভাঙন সম্ভাবনা দেখা দিয়েছিল সেটা সরকারের পক্ষ থেকে তৎপরতায়, এবং বিএনপি সেটা সাকসেসফুলি মোকাবেলা করতে সক্ষম হয়েছে। যে না, এটা সরকার চেষ্টা করছে বিএনপি ভাঙার, বিএনপি ভেঙে একাংশকে নির্বাচনে আনার, এজন্য সেই নাজমুল হুদাকে ব্যবহার করেছে, বিএনপির কাছাকাছি নামের দলকে রেজিস্ট্রেশন দিয়েছে, বিএনপির প্রতীকের কাছাকাছি প্রতীক বরাদ্দ দিয়েছে, যেমন ধানের শীষ, গমের শীষ, বিএনএম, বিএনপি, বিএনএ, এরকম নানান দলকে আমরা রেজিস্ট্রেশন দিতে বা অনেক ঘটনা দেখেছি। বিএনপি ভাঙার চেষ্টা হাসিনা কম করেছে, কিন্তু পারেনি। তারেক রহমানের দৃঢ় নেতৃত্বে টিকে থেকেছে। কিন্তু হাসিনা পালিয়েছে। কিন্তু মজার বিষয় হচ্ছে, হাসিনা পালানোর পর বিএনপির এই সুসময়ে অ্যাজ ইফ বিএনপি এখন ক্ষমতায়, কারণ টেম্পো স্ট্যান্ড কিংবা বাস স্ট্যান্ড এগুলো সব বিএনপি নিয়ন্ত্রণ করছে। যত চাঁদাবাজি আছে, লুটপাট আছে, এগুলো বিএনপি ক্ষমতায় থাকলে যেরকম করতে পারে এখন অনেকটা সেরকমই করছে। থানা, পুলিশ এখন পর্যন্ত তাদের কথাই চলছে, যদিও তাদের প্রভাব কিছুটা কমছে দিন দিন। ডিসি অফিস, সচিবালয় তাদের ধমকে চলছে। তো এই বিএনপির সুসময়ে বিএনপি এখন অত্যন্ত কঠিন পরিস্থিতিতে, মানে একটা ভাঙনের মুখে। এই ভাঙনটা কেন? দর্শক, বিশেষ করে বিএনপির তরুণ এবং বৃদ্ধ অংশ, এই দুইটা অংশে ভাগ হতে পারে। বিশেষ করে দেখেন, বিএনপির মধ্যে যারা বৃদ্ধ অংশ, যাদেরকে আমরা বুইরা খাটাস বলি, যারা বেসিক্যালি অসুস্থ, এরাই দলটাকে অসুস্থ বানিয়েছে। এরা সুস্পষ্টভাবে ভারতের পক্ষে অবস্থান নিয়েছে, ইন্ডিয়ান হেজিমনির পক্ষে অবস্থান নিয়েছে,
এবং বিএনপিকে একদম আওয়ামী লীগ বানিয়ে ফেলেছে ইন টার্মস অফ ন্যারেটিভ। ভারতের যে ন্যারেটিভ, আওয়ামী লীগের যে ন্যারেটিভ ৭১ বা মুক্তিযুদ্ধ এগুলো নিয়ে একদম সেটা গ্রহণ করছে, যেটা বিএনপির ইতিহাসে কখনো আমরা দেখিনি। এবং আরও অবাক করা বিষয় হচ্ছে যে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের ন্যারেটিভ তো গ্রহণ করেছেই, বিএনপি ২৪কে অস্বীকার করা শুরু করেছে এবং ৭১ দিয়ে ২৪কে ধামাচাপা দেওয়ার একটা রাজনীতি করছে। এবং এটা বৃদ্ধরা বা বুইরে খাটাসটা করতে পারে, কারণ হচ্ছে এটা করতে করতে তাদের হয়তো মৃত্যু হয়ে যাবে, যে তারা ভেবেছে যে হয় ভারত বিএনপি ক্ষমতায় এনে দিবে, না হলে শেষ, আমাদের মেয়াদ তো এমনিতেই শেষ, এরকম একটা ভাব। কিন্তু বিএনপির মধ্যে যারা তরুণ, তারা তো দেখে যে এই বিএনপির ভবিষ্যৎ শেষ, কারণ আগামী বাংলাদেশের রাজনীতি হবে ২৪ ভিত্তিক রাজনীতি। তো সেক্ষেত্রে ৮-১০ বছর পর বিএনপি এমনিতেই থাকে না, তাহলে ৮-১০ বছর পর তার মির্জা ফখরুলও থাকবে না। তাদের তো চিন্তা নেই, চিন্তা তো হচ্ছে শহীদুদ্দিন চৌধুরী, এনি, ইঞ্জিনিয়ার ইশরাক, এই তরুণদের, সুলতান সালাউদ্দিন টুকু, এই যে তরুণ নেতা আছে যারা, আইজুল বাড়ি হেলাল, এরা কি করবে? এদের ভবিষ্যৎ কি হবে? এদের ভবিষ্যৎ তখন অন্ধকার হবে। এজন্যে বিএনপির মধ্যে একটা বিভাজন আছে বলে আমরা জানতে পেরেছি। বিশেষ করে একদম নগ্নভাবে, যদিও উপরে উপরে কখনো কখনো এই তরুণ অংশ সেই বুইরা খাটাসদের অংশের পক্ষে কথা বলতে হয় দলের পদ পদবি রক্ষার্থে, কিন্তু ভিতরে ভিতরে তারা চরম ক্ষুব্ধ। তারা ২৪কে প্রতিপক্ষ বানিয়ে, ২৪কে ভুলিয়ে একেবারে ন্যাংটা হয়ে ভারতের প্রেসক্রিপশন এভাবে রাজনীতি করতে অনেকে রাজি নয়। বিশেষ করে সবচেয়ে বড় যে প্রশ্নটা বিএনপির মধ্যে দেখা দিয়েছে, যার মধ্য দিয়ে ভাঙন অনিবার্য, যে বিএনপি মানে জিয়াউর রহমান, বিএনপি মানে খালেদা জিয়া। আপনি জিয়াউর রহমান এবং খালেদা জিয়াকে বাদ দিয়ে বিএনপি, এটা অসম্ভব। অথচ বর্তমানের এই বুইরা খাটাসটা স্পষ্টভাবে জিয়াউর রহমান এবং খালেদা জিয়াকে বাদ দিয়ে রাজনীতি করছে, তাদের আদর্শকে লাথি মেরেছে। এটা তো সহজেই বোঝেন। দেখেন, জিয়াউর রহমান কখনো কাউকে স্বাধীনতা বিরোধী রাজাকার বলে খোঁচা দিয়েছেন? খালেদা জিয়া কখনো কাউকে স্বাধীনতা বিরোধী রাজাকার বলে গালি দিয়েছেন? কখনো দেননি। এটা দিয়েছে আওয়ামী লীগ, সিপিবি। এখন সেম গালি প্রতিপক্ষকে স্বাধীনতা বিরোধী রাজাকার বলে কারা দিচ্ছে? এই বিএনপির বুইরা খাটাসটা দিচ্ছে। এর মানে একদম মৌলিক রাজনীতিতে জিয়াউর রহমান এবং খালেদা জিয়া থেকে তারা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। বরং জিয়াউর রহমান, খালেদা জিয়া কয়েক ডজন রাজাকার নেতাকে মন্ত্রী বানিয়েছিল, প্রধানমন্ত্রীও বানিয়েছিল, প্রেসিডেন্টও বানিয়েছিল। মানে এমন কোনো পদ নাই যেই পদে জিয়াউর রহমান, খালেদা জিয়া রাজাকারদেরকে বসান নাই। এটা জেনে শুনে বসিয়েছিলেন। কেন বসিয়েছিলেন জেনে শুনে? জিয়াউর রহমান রাজনীতি ছিল এটা, যে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনীতি করতে হলে এই দেশপ্রেমিক লোকদের দরকার, এবং সেখানে প্রয়োজনে পাকিস্তানপন্থী রাজাকারদেরও লাগবে। এটা আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনীতি করার একটা কৌশল ছিল। মানে জিয়াউর রহমান, খালেদা জিয়ার রাজনীতি হচ্ছে রাজাকারদের সাথে নিয়ে রাজনীতি। এটা তার ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে জেনে শুনেই করেছিল। এমন না যে না জেনে একজন রাজাকারকে প্রেসিডেন্ট বানিয়ে ফেলেছে, শাহ আজিজকে কিংবা আব্দুর রহমান বিশ্বাসকে। এটা জেনে শুনে করেছিল ভারতকে একটা বার্তা দেওয়ার জন্য, যে তোমরা চালাকি করো, এই ৭১ সালে দেশ স্বাধীন করে দিয়েছো, এর বিনিময়ে বাংলাদেশকে লুটে পুটে খেতে চাও, এই দেখো রাজাকারকে আমরা প্রেসিডেন্ট বানিয়েছি, রাজাকারকে প্রধানমন্ত্রী বানিয়েছিল, সোজা হয়ে যান, নইলে খবর আছে। এটা ছিল জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার রাজনীতি। এখন এই জায়গাটায় এমনিতেই এই রাজাকার ট্যাগ দিয়ে হাসিনার পতন হয়েছে। তরুণ প্রজন্ম রাজাকার শব্দটাকে গ্লোরিফাই করেছে, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। এখন এগুলো নিয়ে তো রাজনীতি করার কিছু নেই। অথচ বিএনপি সেই বস্তা পচা কথিত মুক্তিযুদ্ধ চেতনা নিয়ে রাজনীতি করছে, তাও আবার ভারতীয় ন্যারেটিভের। তো এতে খালেদা জিয়া এবং জিয়াউর রহমান পন্থীরা নিঃসন্দেহে ক্ষুব্ধ হবেন। বিশেষ করে এই যে লুৎফুজ্জামান বাবররা, ভারত বিরোধীরা, তাদের কোনো পোস্ট পজিশন বিএনপিতে নেই এবং কোনো পোস্ট পজিশন বিএনপিতে থাকবে না। তো এদের নেতৃত্বে একটা বিএনপির ভাঙন অনিবার্য। বিএনপি দুই গ্রুপে ভাগ হয়ে যেতে পারে। সেখানে তরুণদের নেতৃত্বে একটা গ্রুপ আসতে পারে অদূর ভবিষ্যতে। এটা আমি অনিবার্য বলছি। যখন দেখবেন এই যে বিএনপি দিন দিন ধ্বংসের দিকে যাচ্ছে, ধ্বংস হতে হতে একেবারে ধ্বংস হয়ে যাবে তখন আগামী ৮ বছর পর, তখনই দেখবেন যে বিএনপির তরুণ অংশ জেগে উঠেছে। তখন এই শহীদুদ্দিন চৌধুরী, এনি, ইঞ্জিনিয়ার ইশরাক, সুলতান সালাউদ্দিন টুকু, আইজুল বাড়ি হেলাল, রাজীব আহসান, ছাত্রদলের সদ্য সাবেক অনেক নেতারা, একই সাথে দর্শক আপনারা দেখবেন অনেকেই দাঁড়িয়ে গেছে রাজনীতিতে।
আলাদা বিএনপি নিয়ে। এই লুৎফুজ্জামান বাবরদের যে একটা ইডিওলজি বা তাদের যে ভারত বিরোধী যে একটা দর্শন, এটা নিয়েও কেউ দাঁড়িয়ে এদের সাথে মার্চ করবে। এভাবে বিএনপির একটা ভাঙন অনিবার্য। আমি একটা বক্তব্য বিশ্লেষণ করব শহীদুদ্দিন চৌধুরী এনি। শেখ হাসিনাকে সুযোগ দিলে দেশের ভবিষ্যৎ অন্ধকার এনি। দেখেন, এই এনির বক্তব্যই আপনি ধরেন, ইঞ্জিনিয়ার ইশতাকের বক্তব্যই যদি আপনি ধরেন, সেনা প্রধানের রিফাইন্ড আওয়ামী লীগ রিপেট্রিশন প্রজেক্ট নিয়ে যখন আলোচনা হচ্ছে, তখনও শহীদুদ্দিন চৌধুরী এনি বলেছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে। ইঞ্জিনিয়ার ইশতাকও বলেছেন আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে। অথচ এই বিএনপির এই বুইরা খাটাসদের অংশ আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোর বিরোধী। আর শেখ হাসিনা আওয়ামী লীগ নিষিদ্ধ না করা মানে শেখ হাসিনাকে সুযোগ দেওয়া। আওয়ামী লীগ মানে শেখ হাসিনা, এটা আপনি রিফাইন্ড আওয়ামী লীগ বলেন যাই বেরো, রিফাইন্ড আওয়ামী লীগ আসলেও তারা শেখ হাসিনাকে উপরে গালি দিলেও ভিতরে শেখ হাসিনার কথাই চলবে। তো এইভাবে দেখেন যে যেখানে আওয়ামী লীগের বুইরাখাটা অংশ, বিএনপির বুইরাখাটা অংশ আওয়ামী লীগকে রাখার পক্ষে, সেখানে এই শহীদুদ্দিন চৌধুরীরা এনে স্পষ্টতই আওয়ামী লীগের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে। তো এটা এক পর্যায়ে বুস্ট হবে, এটা ভাঙনের কারণ হয়ে দাঁড়াবে। এটা একটা সিটি ফোটা সিগন্যাল যে না, এদের মধ্যে একটা বড় বিভেদ আছে। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী এনি বলেছেন, শেখ হাসিনাকে সুযোগ দিলে দেশের ভবিষ্যৎ অন্ধকারের দিকে যাবে। শনিবার 29 মার্চ দুপুরে গণতন্ত্রের পুনরুদ্ধারের আন্দোলনে শহীদ পরিবার ও নির্যাতিত শতাধিক শহীদ নেতাকর্মীদের মাঝে তিনি কথা বলেন। তিনি বলেন, এমন একটি বাংলাদেশ চাই যেখানে গণতন্ত্রের ভিত শক্তিশালী হবে, তা না হলে শেখ হাসিনা আবার সুযোগ পাবে, তাকে সুযোগ দেওয়া যাবে। মানে শেখ হাসিনাকে সুযোগ দেওয়ার পক্ষে নেয়। অথচ ইন রিয়ালিটি বিএনপি রাজনীতি হচ্ছে শেখ হাসিনা আওয়ামী লীগকে ফিরিয়ে আনা। কারণ বিএনপি মনে করছে শেখ হাসিনা আওয়ামী লীগ না থাকলে বিএনপি থাকবে না, শেখ মুজিব না থাকলে জিয়াউর রহমান থাকে না। ইনি বলেন, বিগত 15 বছরে বিএনপির অনেক নেতাকর্মী গুম খুন হয়েছে। বিচার পেতে হলে প্রকৃত ঘটনায় মামলা করবেন, মামলা না করে বিচার পাবেন না। তবে শত্রুতামূলকভাবে কাউকে মামলা জড়াবেন না। নিরপরাধ কেউ যেন মামলা হয়রানির শিকার না হয়। 6-7 মাস প্রকৃত মামলার পাশাপাশি শত্রুতামূলক কিছু আসামি করা হয়েছে না, এগুলো ঠিক আছে। তো এইভাবে বিএনপির একাংশের সুর বৃদ্ধ অংশের সাথে কিন্তু মিলছে না। তো দর্শক, আপনি লিখে রাখতে পারেন যে বিএনপির ভাঙন অনিবার্য। অনেকে চিন্তা করছেন যে না না ভাঙবে না, তারেক রহমানকে কেন্দ্র করেই বিএনপি ঐক্যবদ্ধ থাকবে। না, কেন থাকবে না, এটার একটা ব্যাখ্যা দিয়ে শেষ করছি। যেমন একই সাথে দলীয় প্রধান এবং পার্টি প্রধান হওয়া যাবে না। বিএনপি বিরোধিতা করলেও এই সংস্কার বাস্তবায়ন হবে। তখনই দেখবেন যে তারেক রহমানের গুরুত্ব বিএনপি এবং বাংলাদেশে যা আছে তা 50% হয়ে যাবে। এরপরে দেখবেন তারেক রহমান যদি 2 বার প্রধানমন্ত্রী হতে পারেন, তারপর তো আর কোনোদিন প্রধানমন্ত্রী হতে পারবেন না। তখন তারেক রহমানকে ঘিরে বিএনপি আর ওইভাবে আবর্তিত হবে না। এবং তারেক রহমান যখন পার্টির প্রধান পদ ছেড়ে দিবেন প্রধানমন্ত্রী হতে যেয়ে, তখনই বিএনপিতে আরো অনেক সমীকরণ ঘটে যাবে। এইভাবে এতদিন যেরকম তারেক রহমানকে কেন্দ্র করে বিএনপি ঐক্যবদ্ধ ছিল, সেই সুযোগ আর থাকছে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, রাজনীতির কোনো গুণগত পরিবর্তন হয়নি এবং অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে রাজনীতির আগের যে ধারাবাহিকতা, এটি অতীতের যে কোনো সময়ের চাইতে আরও পরনির্ভরশীল এবং আরও জটিল এবং আরও গুণগত মানের দিক থেকে নিম্ন অবস্থায় পৌঁছে গেছে। প্রথমে বিএনপির কথা বলি। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই মুহূর্তে ইংল্যান্ডে আছেন। তিনি অসুস্থ এবং সত্যিকার অর্থে অসুস্থ, এবং তার যে বয়স, শরীর এবং তার শরীরে যে সকল ব্যথা বেদনা কিংবা রোগ বালাই ভর করেছে, এই বয়সে এখান থেকে আরোগ্য লাভ করে রাষ্ট্র ক্ষমতার সিংহাসনে বসাটা, এটা কোনো পার্সেন্টেজের মধ্যে পড়ে না, বরং এটা এতটা অসম্ভব, বলতে গেলে শুয়ের পিছন দিয়ে উট ঢুকানোর মতো একটা অসম্ভব বিষয়। ফলে তিনি যতদিন জীবিত আছেন সম্মানের পাত্রী হয়ে, মর্যাদার প্রতীক হয়ে এবং ঐক্যের প্রতীক হয়ে তিনি থাকবেন। কিন্তু তার যে যৌবনের রাজনীতি, তার যে দৃঢ়তা, তার যে জিদ, তার যে আপোষহীনতা, এই বিষয়গুলো বিএনপি আর কখনো পাবে না। দ্বিতীয়ত, বিএনপির যিনি এই মুহূর্তে কর্তা ব্যক্তি জনাব তারেক রহমান, তিনি ইংল্যান্ডে আছেন। বাংলাদেশে আসার জন্য তার নেতাকর্মীরা অধীর আগ্রহে তার জন্য অপেক্ষা করছে, কিন্তু কোনো অবস্থাতেই তিনি আসছেন না। কেন আসছেন না, যে যার মতো করে বলার চেষ্টা করছে। আমার কাছে যেটা মনে হচ্ছে
যে একটি স্টেবল রাজনৈতিক অবস্থা এবং স্টেবল পলিটিক্যাল অবস্থা, এর বাইরে প্রশাসনিক নিরাপত্তা, এটার জন্য তিনি অপেক্ষা করছেন। আপনারা জানেন যে 111-এর সময় তাকে গ্রেপ্তার করা হয়েছিল, তার উপর নির্মম নির্যাতন করা হয়েছিল। যে সকল দৃশ্য আমরা দেখি তাতে যেটি ব্যাপকভাবে প্রচারিত যে তাকে আয়নাঘরে রাখা হয়েছিল, যেটা তিনি স্বীকার করেছেন। তাকে ডিজিএফআই, তৎকালীন ডিজিএফআই তাকে ফ্যানের সঙ্গে টানিয়ে তাকে বেদম প্রহার করেছিল। অনেকে বলেন যে তার মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে। বীভৎস নির্যাতনে তিনি কুঁকড়ে পড়েছিলেন এবং দীর্ঘদিন পিজি হাসপাতালে তিনি ভর্তি ছিলেন। তো যাদের জীবনে এই ধরনের জুলুম এবং অত্যাচার একবার হয়, ওই আতঙ্ক, ওই ঘৃণা, ওই দেশ কিয়ামত পর্যন্ত তাদের শরীরে, মন, মানসিকতায় ভেসে বেড়ায়। অধিকন্তু তার সঙ্গে যারা আছেন, তার কন্যা এবং তার স্ত্রী, তারা 111-এর সময় যে বীভৎস সময় পার করেছেন। স্বামী গ্রেপ্তারকৃত, শাশুড়ি তিনি সেন্ট্রাল জেলে রয়েছেন। একবার স্বামীর সঙ্গে দেখা করেন, একবার স্ত্রীর সঙ্গে দেখা করেন, শাশুড়ির সঙ্গে দেখা করেন এবং সাংবাদিকরা জেকে ধরেন। তাদের কোনো প্রশ্নের উত্তর জুবাইদুর রহমান কখনো দেননি, দিতে পারেননি। ফলে তাদের উপর এক ধরনের মানসিক চাপ গেছে এবং সেই চাপ সঙ্গত কারণে তারা কাটিয়ে উঠতে পারেননি। আমরা দেখেছি বেগম জিয়া যখন মরণাপন্ন ছিলেন, ঠিক সেই সময়টিতে তার দ্বিতীয় সন্তান কোকুর স্ত্রী বারবার এসেছেন, শর্মিলা রহমান এসেছেন, কিন্তু জুবাইদুর রহমান বাংলাদেশে আসেননি বা আসার মতো পরিবেশ তিনি অনুভব করেননি। এর কারণ হলো ওই যে তার যে ট্রমা, 111-এর যে ট্রমা, যেটি কোকুর স্ত্রীকে ওইভাবে আকর্ষণ করেনি বা ওইভাবে আঘাত করেনি যেটা জুবাইদুর রহমানকে করেছে। তো সেই ট্রমার কারণে তিনি বেগম জিয়াকে দেখতে আসেননি। আর এখন আওয়ামী লীগ জমানাতে তাদের জন্য বা তাদের পরিবারের জন্য অন্তত একটা জিনিস ছিল, সেটা হলো জেলখানাটা নিরাপদ ছিল, রাষ্ট্রীয় গ্যারান্টি ছিল এবং রাষ্ট্রের অনেকগুলো ইনস্টিটিউশন অ্যাক্টিভ ছিল। সেটা এখন নেই। ফলে এই জমানাতে যারা আমরা ভালো আছি, আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন, আর যারা ভালো নেই তারাও আল্লাহর কাছে সাহায্য চাচ্ছেন। কিন্তু বান্দার কাছে সাহায্য চাওয়ার মতো অবস্থা এখন আর বাংলাদেশে নেই। ফলে তারেক রহমান সাহেব এবং তার পরিবার বাংলাদেশে আসতে পারছে না। ফলে বিএনপি রাজনীতি তস নস, ভ্যাবা স্যাকা, এলোমেলো, কটর মটর, লডর বডর সব কিছু হয়ে গেছে। তিনি লন্ডনে বসে চেষ্টা করছেন নিয়ন্ত্রণ করার জন্য, কমিটি বাদ করছেন, বহিষ্কার করছেন, হুমকি দিচ্ছেন, ধামকি দিচ্ছেন, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না, বরং বিশৃঙ্খলা আরও বেড়ে যাচ্ছে। এর মধ্যে যারা অপকর্ম করছেন তারা একটা ভাগে বিভক্ত হয়ে ধরো মারো খাও এবং ওই রাক্ষসের সে হাও মাও খাও, আমরা ছোটোকালে পড়েছি, ওই রকম একটা নীতি নিয়ে যতদিন পারো ধরো মারো খাও, ভবিষ্যতে কি হবে ভবিষ্যতের ব্যাপার ভবিষ্যতের উপর ছেড়ে দাও। তারপরে টাকা নিয়ে যদি পরিস্থিতি খারাপ হয়ে যায় বাংলাদেশ থেকে আওয়ামী লীগের মতো পালিয়ে যাও, বিএনপির 111-এর পরে যে সকল নেতারা পালিয়ে গেছেন তাদের মতো পালিয়ে যাও, আর বিদেশে গিয়ে পায়ের উপর পা তুলে পোলাও খাও, কুরমা খাও, বিরিয়ানি খাও। তো এই যে মন মানসিকতা, এটার একটা বিরাট অংশ এইভাবে কাজ করছে। 2 নম্বর হলো যে দলীয় পদ পদবি, অর্থাৎ কেউ নমিনেশন চাচ্ছেন, কেউ মন্ত্রী হতে চাচ্ছেন, কেউ মেয়র হতে চাচ্ছেন, কেউ দলের বড় কোনো পদ পদবি চাচ্ছেন, এরকম লোকের সংখ্যা ধরুন দলের মধ্যে আছে 1000 খানেক। তো এই মানুষগুলো তাদের ভাগ্যের উন্নয়নের জন্য তারা লিডারশিপ লন্ডনে গিয়ে বসে আছেন। এখন অতীতের যে কোনো সময় সে তারেক রহমান সাহেবের ব্যস্ততা বেড়ে গেছে, ফলে লন্ডনে গিয়ে তারা দিনের পর দিন, কখনো মাসের পর মাস বসে অপেক্ষা করছেন এবং তারেক রহমান সাহেবের সঙ্গে একটা ফটো তুলে তারপরে ফেসবুকে দিয়ে এরপরে তারা স্বস্তি নিয়ে বাংলাদেশে ফিরে আসছেন। এরকম নেতার সংখ্যা অসংখ্য। 1 2 নম্বর হলো যে যেহেতু এখন দল ক্ষমতায়, এখন
বড় বড় নেতাদের বিরুদ্ধে তারেক রহমান সাহেবের কাছে নানা রকম অভিযোগ আছে। যেমন ধরেন একজনের নাম ধলা। তো ধলা একজন বড় নেতা। ধলার কর্মীরা বিভিন্ন এলাকাতে মারামারি করছে, তো মারামারি করছে, কাটাকাটি করছে। আর ধলার অপোজিট নেতা, তার নাম কলা। এখন কলা আবার করলো কি, তার নেতার কাছে, তারেক রহমান সাহেবের কাছে ধলার বিরুদ্ধে অভিযোগ করলো যে ধলার লোক পুরো সাইদাবাদ খেয়ে ফেলছে। আবার ধলার যারা লোকজন আছেন বা ধলার নিচে কলার বিরুদ্ধে অভিযোগ করলো যে এখানে অন্য কোনো বিষয় না, এলাকাতে আমরা শান্তি শৃঙ্খলা বজায় রেখেছি এবং মিস্টার কলা এখানে আসতে পারেন না, আমরা ব্যারিকেড দিয়ে রেখেছি, এজন্য আমাদের বিরুদ্ধে তিনি আপনার কাছে বলেছেন। ফলে এই ধলা কলার ছলা কলায় জনাব তারেক রহমানের নাক কান পঞ্চ ইন্দ্রিয় ঝালাপালা হয়ে গেছে এবং দিন শেষে তিনি সবার সঙ্গে রাগ করছেন, অভিমান করছেন। আবার এই অভিমান করার জন্য ধলা কলা ছলা কলার বস্তা ভরে আবার তারা লন্ডনে পাড়ি দিচ্ছেন। তো এই গেল বিএনপির অবস্থা লন্ডন কেন্দ্রিক। শেখ হাসিনার যারা লোকজন এরা আবার দিল্লি কেন্দ্রিক, অর্থাৎ শেখ হাসিনাকে বাদ দিয়ে একটা রিফাইন্ড আওয়ামী লীগ হবে এরকম যে কথাবার্তা হচ্ছিল, এটা কেউ সাহস পাচ্ছে না, এটা হবে না। এর কারণ হলো আওয়ামী লীগের জমানাতে বা 111-এর জমানাতে এই যারা সংস্কারবাদী ছিল তাদের যে কি দুর্ভোগ এবং দুর্দশা হয়েছে। আওয়ামী লীগ এবং বিএনপি উভয় দলই সামরিক শাসনের জাতাকলে পড়ে দলকে রিফাইন করার জন্য আওয়ামী লীগের সবচেয়ে সেরা, যেমন সুরেনজি সেনগুপ্ত, তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু, যাদেরকে সংক্ষেপে র্যাড বলা হতো, তাদের সঙ্গে জনাব সাবির হোসেন চৌধুরী, বগুড়া আব্দুল মান্নান সাহেব, তারপরে শেষে আখমদ জাহাঙ্গীর হোসেন সাহেব, মাহমুদুর রহমান মান্না সাহেব থেকে শুরু করে, মানে শেখ হাসিনা রিক্রুট করা সবচেয়ে মেধাবী যারা লোকজন তারা এবং বঙ্গবন্ধুর হাতের রিক্রুট করা মেধাবী লোকগুলো সব শেখ হাসিনাকে মাইনাস করার চেষ্টা করেছে, কিন্তু হয়নি। একইভাবে বেগম খালেদা জিয়াকে মাইনাস করার জন্য মেজর হাফিজ, তারপরে শেষে সাবেক সেনাপ্রধান মাহবুবুর রহমান, মানে মির্জা ফখরুল সাহেবের ভগ্নিপতি তিনি, আব্দুল মান্নান ভূঁইয়া থেকে শুরু করে আরও অনেকে একেবারে হাওয়া ভবনে যারা ঘনিষ্ঠ ছিলেন, তারেক জিয়ার মানে রীতিমতো জুতো টানার জন্য যারা সকাল থেকে ওই হাওয়া ভবনের সামনে গভীর রাত পর্যন্ত দাঁড়িয়ে থাকেন, ইস যদি একটু জুতোটা টানতে পারতাম। তো এইরকম ছাত্রদল, যুবদল এবং বিএনপি অন্ততপক্ষে ঘনিষ্ঠ 1000 সেই নেতাকর্মী তারাও এই মান্নান ভূঁইয়ার সঙ্গে যোগ দিয়েছিলেন। সাইফুর রহমান সাহেবের মতো মানুষ এই দলের মধ্যে চলে গেছেন, কিন্তু সফলতা আসেনি। তো সফলতা আসেনি, কিন্তু দলের মেরুদণ্ড ভেঙে গেছে, বিশ্বাস চলে গেছে, আস্থা এবং নির্ভরতার জায়গা চলে গেছে। ফলে তারেক রহমান সাহেব এই যারা খুব বড় বড় কথা বলেন, দলের বড় বড় নেতা রয়েছেন, তাদের কাউকে বিশ্বাস করেন না। সেই তুলনায় তিনি যারা দলের তুলনামূলকভাবে তরুণ তাদেরকে বিশ্বাস করেন, আর দলের বাইরে যে সমস্ত লোকজন মিষ্টি মিষ্টি কথা বলে তার কাছে গিয়ে পা ধরে সালাম করে তাদেরকে তিনি বেশি বিশ্বাস করতে বাধ্য হন। এর কারণ হলো সিনিয়র যে গ্রুপটি, সেই গ্রুপটির দ্বারা তিনি প্রতারিত হয়েছেন। তো এই কারণে কি হলো, এই নতুন একটি রিফাইন্ড আওয়ামী লীগ হবে বা এই মুহূর্তে বিএনপি আওয়ামী লীগকে মাইনাস করে আবার -2 ফর্মুলা হবে, এটি নিয়ে কথাবার্তা শোনা যাচ্ছে, কিন্তু এটা সম্ভব হবে না। বাংলাদেশের যে ট্র্যাডিশন, সেই ট্র্যাডিশনে সম্ভব হবে না। তো আগে যে লন্ডনের কথা বললাম, সেই লন্ডনের কথা বাদ দিয়ে এখন দিল্লির কথা বললি। যারা বাংলাদেশে আছেন তারা অনেকে যারা রাজনীতি করতে চান, যাদের মুখোশ এখনও উন্মোচিত হয়নি, তারা বাংলাদেশে থেকে কেউ কলকাতা যাচ্ছেন, কেউ দুবাই যাচ্ছেন, কেউ আমেরিকাতে যাচ্ছেন, ওখান থেকে গিয়ে আবার নেত্রীর সাথে কথা বলছেন, অনেকে দিল্লিতে আসছেন। আবার যে সমস্ত যারা পালিয়ে আছেন, আওয়ামী লীগের শীর্ষ যারা নেতৃবৃন্দ রয়েছেন, তারাও সকাল বিকাল শেখ হাসিনার সঙ্গে কথা বলছেন। ফলে শেখ হাসিনার যে টেলিফোন ডেইলি 18 ঘন্টা ব্যস্ত থাকে, সমস্ত নেতাকর্মীদের সাথে কথাবার্তা বলতে হচ্ছে, এবং ওই দিল্লি থেকেই আবার নতুন একটি আওয়ামী লীগ তৈরি হচ্ছে। আপনারা জানেন যে একসময় মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী যে আওয়ামী লীগ তৈরি করেছিলেন, সেই আওয়ামী লীগও দেশের বাইরে থেকে তৈরি হয়েছিল।
বাংলাদেশ থেকে নয়। তো যা হোক, এখন নতুন করে যে আওয়ামী লীগ তৈরি হচ্ছে, এটাও ৭৫-এর ১৫ই আগস্টের পরে যেভাবে আওয়ামী লীগের সমস্ত কর্মকাণ্ড দিল্লি থেকে পরিচালিত হতো, বাংলাদেশের জিয়াউর রহমান সাহেব অনেক চেষ্টা করেছেন আব্দুর রাজ্জাক সাহেবকে দিয়ে, ডক্টর কামাল হোসেন সাহেবকে দিয়ে, আব্দুল মালিক উকিল সাহেবকে দিয়ে, তারপর শেষে টাঙ্গাইলের আব্দুল মান্নান সাহেবকে দিয়ে বিকল্প আওয়ামী লীগ গড়ে তোলার, কিন্তু শেখ হাসিনার কাছে আর এটা হয়নি। শেখ হাসিনা যখন এলেন তখন এটা এক প্রাণ ফিরে পেল, এবং এই যে টোটাল ফরমেশন, এটা দিল্লি থেকে হয়েছে। আবার ১/১১-র আগে ২০০৮ সনে তখন আওয়ামী লীগের যে ত্রাহি অবস্থা, সেটাও তখন দিল্লি থেকে এটা প্রতিষ্ঠিত হয়ে আসছে। ফলে ভারতের অর্থাৎ আসাম থেকে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী যে আওয়ামী লীগ শুরু করেছিলেন, সেই আওয়ামী লীগের পূর্ণতা দিয়েছিলেন কলকাতা থেকে এসে হোসেন শহীদ সরওয়ার্দী। আবার এই আওয়ামী লীগ যখন বিপদে পড়েছিল, তখন সেই আওয়ামী লীগের পাশে এসে দাঁড়িয়েছিলেন সেই ভারতের যে সরকার আগরতলাতে এসে। অর্থাৎ ১৯৬৯-এর গণ অভ্যুত্থানের আগে আগরতলাতে আবার আওয়ামী লীগের পুনর্জন্ম হলো সেই আইয়ুব খানের মার্শাল-এর জমানাতে। এর আগ পর্যন্ত আওয়ামী লীগের অফিস আমিনা রহমান ছাড়া অন্য কেউ বাতি জ্বালানোর মতো ছিল না। কিন্তু এটাকে ফ্লারিশ করার জন্য যেটাকে আমরা এখন আগরতলা ষড়যন্ত্র মামলা বলি, এই ষড়যন্ত্র মামলা হাত ধরে আওয়ামী লীগ স্বাধীনতার আগে একবার প্রতিষ্ঠিত হলো। মুক্তিযুদ্ধের সময় আবার কলকাতা, আবার দিল্লি আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করলো। ৭৫-এর পরে আবার দিল্লি, কলকাতা প্রতিষ্ঠিত করলো। এভাবে আওয়ামী লীগ সবসময় আসলে ভারতের আসাম, আগরতলা, দিল্লি, কলকাতা এই সমস্ত জায়গা থেকে বারবার এমপাওয়ার্ড হয়ে এই বাংলাদেশে এসে তারা রাজনীতি করেছে, এবং এইবারও তার কোনো ব্যতিক্রম নেই। অন্যদিকে আমেরিকা এখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে গ্রহণ করবে, ট্রাম্প যতই কিছু বলুক না কেন। এর কারণ হলো আমেরিকার ইতিহাসে সেখানে তো আসলে প্রেসিডেন্ট কেন্দ্রিক নয়, রাষ্ট্রকেন্দ্রিক। তো সেখানে রাষ্ট্রে যে মূল্যায়ন টিম রয়েছে, তারা দেখবে যে বাংলাদেশের স্বাধীনতার পরে এখনো পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো আমেরিকার বিশ্বস্ত বন্ধু এই বাংলায় দ্বিতীয়জন পয়দা হয়নি, আগামীতেও কেউ পয়দা হবে না। ফলে এটা তাদের জন্য একটা রহমত, তাদের জন্য একটা নিয়ামত ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং তার সঙ্গে যে সমস্ত লোকজন ঢুকিয়ে দেওয়া হয়েছে, যেমন আলী রিয়াজ সাহেব আছেন, খলিলুর রহমান সাহেব আছেন, এরাও আমেরিকার যাকে বলা হয় ডেড ফ্রেন্ড, আমেরিকার জন্য জীবন দিবে। এরপরে অন্যান্য যে সকল তরুণদেরকে নেওয়া হয়েছে সবই মার্কিনপন্থী, মার্কিন বিরোধী লোক এখানে কেউ নেই। ফলে এই যে একটা যাকে বলা এখানে রেজওয়ানা থেকে শুরু করে যারাই আছেন, আদিলুর রহমান থেকে শুরু করে সবাই পশ্চিমাদের মদতপুষ্ট। তো কাজেই ওয়াশিংটন থেকে সরকারের জন্য রসদ আসছে, সরকারের জন্য বুদ্ধি আসছে, পরামর্শ আসছে, শক্তি আসছে। আমরা যারা বগল বাজাচ্ছি ডোনাল্ড ট্রাম্প এসে ফেলে দিবে তাকে, এটা একেবারে একটা নির্বোধের চিন্তা, এটা অন্তত আমি করি না। ফলে এখন দিল্লি, তারপর লন্ডন আর ওয়াশিংটন, এখানে এই যে ধন্যবাদ প্রিয় দর্শকবিন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ইতিমধ্যে আমাদের ফুল ভিডিওটি দেখে আপনারা বুঝতে পারছেন আজকের ভিডিওটা কী নিয়েছিল এবং কী টাইটেল এবং কী থাম্বনেল ছিল, এটা কিন্তু আপনারা ইতিমধ্যে বুঝতে পারছেন। এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের কী মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, ভিডিওতে আমরা নিজস্ব কোনো কথা বলা হয় না, যা কিছু দেখছেন, যা কিছু শুনছেন সব কিছু কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে নিয়ে সংগ্রহ করা। ধন্যবাদ।